শহর আবহাওয়ার সঙ্গে আপনার সুর মিলে মিশে একেবারে একাকার হয়ে গেল। সেটাই হবার কথা। রাজেন্দা, আমি প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে যন্ত্রটা আপনি বাজালেন, যেটাকে ক্ল্যারিনেট বা ক্ল্যারিনেট বলা হয়, এটা নিশ্চয়ই বিদেশি যন্ত্র। এটা বাদ্যযন্ত্র হিসেবে প্রথম কোন দেশে আমরা ধরে নিতে পারি? অরিজিনালি ইজিপ্টে হয়। আচ্ছা, মিশর। হ্যাঁ, মিশরে পাইপ, বাস্তু পাইপ বলে, সেটার উন্নতি করে তখন ফ্রান্সে, লন্ডনে, আমেরিকায় সব তৈরি করে, তখন এটা ক্ল্যারিনেট হয়। আরো উন্নত হয় চাবি টাবি দিয়ে সব, আরো বহেম সিস্টেম, ক্লিন্টন বহেম, অনেক রকম আছে। ও আচ্ছা। তো রাজেন্দা, এমনি দেখতে আমাদের ভারতীয় বাঁশির সঙ্গে অনেক মিল, যদিও ভারতীয় বাঁশি সাধারণত বোধহয় ওই পাশ করে ধরে বাজানো হয়, ব্যাপার সব একই। সেগুলো আমাদের ওই ফুটোটা আধখানা করে কোমল করা হয়, শিখানে করে তীব্র কোমল করা হয়, অতি কোমল, এইসব। এর খালি ওই কোমলই পর্দা আছে, আর বাকিগুলো সব কন্ট্রোল করে করতে হয়। ও আচ্ছা। আচ্ছা, এই আমাদের বাঁশিতে যেমন আঙুল দিয়ে ওই ইয়েটা আটকাতে হয়, সুন্দর। এইখানে তো প্রায় যন্ত্রের মতন অনেক রকম নাট বল্টু জাতীয় জিনিস আছে। হয়েছে কি, এটাকে কন্ট্রোল করতে খুব অসুবিধা হয়। মানে বিলেতি জিনিস বাজানো যায় খালি কোমল পর্দা দিয়ে, আর আমাদের দেশি জিনিস করতে গেলে মিংড়ি মূর্ছা সব আছে, তো সেগুলো ওই কন্ট্রোলের সাহায্যে করতে হয়, সব লিপস দিয়ে, আর অনেক অনেক খাটতে হয়। ও আচ্ছা। রাজেন্দা, বাঁশি হলো বিদেশি বাঁশি এটা, তো আমি জানতে চাইবো যে আপনি একটা বিদেশি বাদ্যযন্ত্র কেন বেছে নিলেন? তার কারণ বাল্যকালে এই যে দোলের গান বেরোতো, তো তখন এইটাকে তুলে তুলে বাজাতো, লিডিং একটা। ও আচ্ছা। আমার একটা ভাবি ছিল, লিড নেবো, ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন ছিল, তো ওইটিকেই তখন পছন্দ করছি। জানতুম যে ভায়োলিনের থেকে অনেক ভালো ইনস্ট্রুমেন্ট, তাহলে ভায়োলিনটাই প্র্যাকটিস করতো, কিন্তু বুঝতে পারিনি, তো অনেক দেরি হয়ে গেছে। না, আপনি কি আজকে স্বীকার করেন যে ভায়োলিন ক্ল্যারিনেটের থেকে? নিশ্চয়ই, কোনো সন্দেহ না। তা না, আমার মনে হয় এটা বাজাতে বোধহয় একটু বেশি পরিশ্রম করতে হয় বলে মনে হয়। বেশ পরিশ্রম করতে, সেই জন্যই তো এটা প্রায় পুরোটাই সুর ওপর নির্ভরশীল, সুতরাং বয়স বাড়লে বোধহয় আর একটু কষ্ট বাড়ে। করতে হয়, কন্ট্রোল করা ভারী মুশকিল। যদিও ভায়োলিন কন্ট্রোল করা খুব মুশকিল, কিন্তু তার তো একটা আনন্দ আছে। এর মধ্যে আনন্দ যে নেই তা যায়, কিন্তু আমার এত বছর বয়সে, আমি প্রায় 40 বছরের উপর বাঁশি বাজাচ্ছি, তবে এখন একটু একটু ভালো লাগে, বেশ সুরটা বাজে সুরে, এই আর কি। আচ্ছা রাজেন্দা, এই যে বাজনা শেখার ব্যাপারে আপনি কলকাতাতেই সুযোগ পেয়েছিলেন শুরু করেন? না, আমি কাশিতে যাই, আমার পৃথিবীতে মারা যাওয়ার পর মা কাশীবাসী হলেন, সেইখানে গিয়ে নিবারণ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক, তার কাছে প্রথম শিখি। তিনি আমার আদি গুরু। আচ্ছা, তো সেই তার কাছে শিখেছি, তারপরে আমি নিজে থেকে উন্নতি করে এখানে জগন্নাথ খান সাহেবের কাছে আমি নাড়া বেঁধে ঠুমরি টুমরি শিখি। যদি ক্লারিনেট তিনি জানতেন না, তো জিনিস না পেলে বাজাবো কি করে, এই আর কি। আচ্ছা রাজেন্দা, এ তো গেল মানে যন্ত্রী হিসেবে আপনার একটা পরিচয়, কিন্তু আপনি তো শুধু সুরশিল্পী বলতে চাইছেন না, সুরকার বটে। তো এবার আমার মনে হয় আমি ওকে ছাত্র বলে সম্বোধন করবো, উনি তাতে রেগে যেতে পারেন, অর্থাৎ আমার প্রসূন বন্দ্যোপাধ্যায় ছাত্র। এই কারণে বলছি যে আমার যতদূর মনে আছে, প্লেব্যাক সিঙ্গার হিসেবে নেপথ্য কণ্ঠদান প্রথম সুযোগ বোধহয় আপনি প্রসূনদাকে দিয়েছেন আপনার ঢুলি। একসঙ্গে দুটো ছবিতে, ঢুলি এবং বিল্লবুল কাজ করেছিলেন। তো আমি প্রসূনদাকে অনুরোধ করব যে প্রসূনদা, আপনি রাজেন্দার সুর দেওয়া একটা গান, আর আমার পছন্দ মতন যদি গান, তাহলে তো আমি আরো খুশি হব। উদিল কনক রবি মনে আছে? হ্যাঁ, ঢুলিতে, ঢুলির গান, ওইটা যদি আমাদের। অপূর্ব গলা, অপূর্ব গলা, সুন্দর গলা। দাদাকে দাও হারমোনিয়াম। হ্যাঁ। আচ্ছা প্রসূনদা, সময়টা এও বলে রাখছি যে এই গানটা তো শুনবো, আর আমার মনে হয় আমার মতো আমি তবু কিছু কিছু জানি যে কিভাবে প্লেব্যাক সিঙ্গার হিসেবে তোমার কেরিয়ার শুরু হলো। আমার মনে হয় শ্রোতারা, দর্শকরাও জানতে চাইবেন যে কিভাবে, এটা তো একটা নতুন ক্ষেত্র, সেখানে তুমি নিজেকে তৈরি করলে কি করে। এটা তোমার গানের পর আমরা শুনবো, এবং এখানে তোমার এবং রাজেন্দার মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল।
বিহঙ্গ কাকলি জাগে বনে বনে উদিল কনক রবি হে চির নূতন রাজেন্দ্র এরকম ছিল তো তখন আরেকটু ভালো ছিল। বলুন না রাজেন্দ্র, বলছেন না কেন? আচ্ছা না প্রসন্ন, আমি কিন্তু জানতে চাইবো যে ধরো তুমি তো এর আগে কখনো ছবিতে গান গাওনি, অন্তত জলসায় অনেক গেয়েছো, তো এই যে যোগাযোগটা হলো তারপর তুমি নিজেকে কিভাবে তৈরি করলে এবং কি ধরনের সাহায্য পেলে রাজেন্দ্রের কাছ থেকে, সুরকার রাজেন্দ্রের কাছ থেকে? ভাই অনিল ভাই, আমি ওর কাছে এত কৃতজ্ঞ যে আমার কৃতজ্ঞতার ভাষা নেই। আমি সত্যি ক্লাসিক্যাল নিয়েই মেতেছিলাম, কিন্তু বাংলা গান, এই রাগ প্রধান টাইপের বাংলা গান কি করে গাইতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, তার মানে যাকে বলে এক্সপ্রেশন দেওয়া, সে সমস্ত উনি আমাকে ধরে ধরে যাকে বলে আমাকে শিখিয়েছেন। উনি থাকতেন যাকে আমরা হেদো বলি ওইখানে, আর আমি রোজ সকালবেলা ওর বাড়িতে যেতুম এবং ঘন্টার পর ঘন্টা এই গান, তারপর আরো যেসব আমরা গেয়েছিলাম, আমাকে যে কিভাবে উনি আমাকে একটা রাস্তায় এগিয়ে দিয়েছেন, যে আমি সেটা আমার চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। খুব ভালো। কিন্তু একটা জিনিস আমি আজকে ফাঁস করে দিচ্ছি প্রসন্নদা, তুমি অত্যন্ত লাজুক ছিলে তো প্রথম রেকর্ডিং, এত নার্ভাস হয়ে গিয়েছিলে। উনি তোমাকে একটি টেকনিক বাতলে দেননি যে সেটা তোমাকে খেলার ছলে বলা হবে যে তুমি রিহার্সাল করছো আর আমরা টুক করে টেক করে নেবো, তাই করা হয়েছিল। রাজেন্দ্র প্রথম গান প্রসন্নদাকে না জানিয়ে রিহার্সাল করছি বলে, হ্যাঁ তো যাই হোক এই যোগাযোগটা অদ্ভুত ভালো হয়েছিল আমি বলবো। ও আরেকটা কথা প্রসন্নদা, তুমি শুধু মানে রাজেন্দ্রার দ্বারাই নির্বাচিত শিল্পী হিসেবে যে চলচ্চিত্র শিল্পে ঢুকে পড়েছিলে তা নয়, কিন্তু তোমার ওই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করার কথা ছিল, লাজুক বলে করনি। যাই হোক, এবার তুমি তখন লাজুক ছিলে, এখন অতটা লাজুক না, কিন্তু ঠিক ওই ছবি অর্থাৎ ধুলি ছবি করার সময় আরেকজনও প্রথম গান গাইতে এলেন। সে তো খুব লাজুক ভদ্রমহিলা, কোনো কথা বলেন না, দু একটা পান খান, গান গান, অসম্ভব ভালো গান গান। তিনি অর্থাৎ প্রতিমা বন্দ্যোপাধ্যায় আজ আমাদের সকলের মধ্যে রয়েছেন। আমি এবার প্রতিমাদিকে অনুরোধ করব যে এই ক্ষেত্রে তো কোনো রকম লজ্জা চলে না, অতএব লজ্জার কথা স্মরণ না রেখে একটা কাজ করা যায় তো রাজেন্দ্র, ওই আপনার ঢুলি ছবিতেই প্রসূনদা আর প্রতিমাদি একসঙ্গে একটা ডুয়েট গান, ওইটা ওরা গান একসঙ্গে দুজনের চুপি চুপি এলো, তবে তাই হবে। হ্যাঁ অপূর্ব। আর এই গানটারও এমনি একটা ইতিহাস বলছি, ইতিহাস কিছু না, এই আমরা যাকে পিলু বলি,
সেই পিলুকে এমন ভাবে বাংলা গানে লাগিয়েছেন যে সেটা একটা দৃষ্টান্ত। গোলাপেরও জলসায় আবেশে পাতিয়া গায়, গোলাপেরও জলসায় আবেশে পাতিয়া ফিরোজা জোছনায় ফাগুন বিভোর লোকে তুলো চুপি চুপি লোকে তুলো ফুলের সুধাই যাবে সে কেন চামেলি নীরবে মূর্তিতে হাসে, মূর্তিতে হাসে ফুলের সুধাই যাবে সে কেন আসে চামেলি নীরবে মূর্তিতে হাসে, মূর্তিতে হাসে বুঝি সে পরাতে আসে মায়া ফুল ডোর, বুঝি সে পরাতে আসে মায়া ফুল ডোর, বুঝি সে পরাতে আসে মায়া ফুল রাজেন্দা, আপনি যে শুধু এই দুটি শিল্পীকেই বড় করে দিয়েছিলেন তা নয়, আপনি অনেক প্রযোজক, অনেক পরিচালক কেউ পরবর্তীকালে সাহায্য করেছেন বড় হতে, বিত্তবান হতে, খ্যাতিমান হতে। তো আপনার সুর দেওয়া অন্যান্য ছবিগুলো সম্বন্ধেও কিছু কিছু নিশ্চয়ই জানতে চাইব। তারপরে ধরুন ঢুলি, বিল্লমঙ্গলের দুটো ছবি তো একই সঙ্গে হয়েছিল, তারপর যেসব ছবি করেছে ঢুলি যখন ওই যেটা চলে গেল, সেন্সেশনটা চলে গেল, তারপরে যখন অন্য অন্য কাজ এলো তখন এই প্রথম নতুন জীবন দেখুন নতুন করে করতে হলো, সব মডার্ন সুর টুর করে। এবং তো যখন শুনলেন গান আমার সুর, বললেন বাহ আপনাদের সুন্দর করেছেন, আমার মতন করে করেছেন, আমার গলায় যেসব কাজ ভালো বেরোবে সেইগুলো করেছেন এবং সে ভালো হয়েছিল সব গান। মানে তোর কখনো গানই হিট, তুমি তো সব তোমার মনে আছে। তারপরে বালুচুরি সে তোমার লিপস, মুক্তি স্নান বোধহয় তোমারই লিপস। বালুচুরি সম্বন্ধে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলবো রাজেন্দা, কারণ আমার মনে হয় আপনার চরিত্রের দিকে সেটা একটা ভালো দৃষ্টান্ত থেকে গেছে।
সাধারণত সঙ্গীত পরিচালকরা কতগুলো ব্যাপারে একটু কনজারভেটিভ হন, একটু গোঁড়া হন। ওরা ওই সিচুয়েশনের পরিবর্তন বা এগুলো সহ্য করতে পারেন না। তো আমার পরিষ্কার মনে আছে ওই ছবিতে আমার একটা গান ছিল, যে গানটা আমার গাওয়া উচিত না যেরকম সিচুয়েশন। তো আমি আপনাকে বলেছিলাম যে রাজেন দা, আপনি এক কাজ করুন, গানটা রেডিওতে রাখুন, আমি এক্সপ্রেশন দিয়ে যাই, অভিব্যক্তি, এবং আমার মনে হয় তাতেও আপনার গান এত ভালো যে হিট করবে, এবং করেছিল। তো আমার মনে হয় যে এই যে মানিয়ে নেওয়া, পুরো ব্যাপারটা বোঝা, এই বিশেষ গুণটার আপনি অধিকারী। খুব ভালো হয়েছে। আচ্ছা, আর এই ছবিগুলো সম্বন্ধে আপনি কিছু বলতে যদি চান বলতে পারেন। তো আমার মনে হয় যে ছবিগুলোর নাম বরং আমাদের একটু জানতে দিন। নতুন জীবন, মুক্তি স্নান, বালুচরি, অনেক ছবি তো। হ্যাঁ, তাও বটে, অনেক ছবি করেছি, বলতে অনেক সময় লাগে। আচ্ছা রাজেন দা, আপনার সুপুত্র রিতেন, আপনার সহকারীও বটে, ও এখানে উপস্থিত আছে। ও কিন্তু আমাকে চুপি চুপি একটা কথা জানিয়ে দিয়েছে যে আজও আপনি মানে অবসর সময়ে এই ক্ল্যারিনেট ছাড়া অন্যান্য বাদ্যযন্ত্র নিয়েও বসেন, রীতিমতো রেওয়াজ করেন। তো ঠিক করি না, যাই হোক, বাজান। তো যেহেতু বাড়িতে বাজান, আমাদের অনুরোধে, বিশেষ করে আমার অনুরোধে, আপনি এখানেও অন্য কোনো আরেকটা যন্ত্র বাজাবেন, এটা চাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে নিয়ে এসো হারমোনিয়ামটা, সুবিধা হবে। হ্যাঁ, ঘুরিয়ে দিতে হবে। বাবা বাজাবেন? ও, তুমি বাবাকে সুর দিচ্ছিলে না? এখানে তোমার সুরকার বাবাকে নিয়ে আমরা ব্যস্ত। প্রথমে মুলতানি বাজাচ্ছি। আচ্ছা, রাগ মুলতানি। এটা তো মোটামুটি শোনা হলো, ইচ্ছে রইলো অন্য আরেকটা বাজনা শোনারও, যদি আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা গুছিয়ে উঠতে পারি। তার আগে প্রতিমাদি আজকে একটা সাদার উপর নীল নীল বুটি দেওয়া কি কাজ করা শাড়ি পরে চলেছেন। যাই হোক, তাতেও কোনো অসুবিধা নেই। নীল শাড়ি ব্যাপারে তোমার ভীষণ খ্যাতি, এটা কিন্তু আমরা সকলেই চর্চা করে থাকি।
তুমি ওই ঢুলি ছবিতেই নেহারিয়া নীল শাড়ি দেখি গান দিয়েছে, নিজে বাজিয়ে গাইবে। হ্যাঁ, কিন্তু ওখানে ওই গানটা একটা আলোড়ন সৃষ্টি করে। হ্যাঁ, সে তো করেছিল। আমি ভয় পাচ্ছি যে এতে এই মাইক্রোফোন গুলো পড়ে টড়ে যেতে পারে বোধহয়। আচ্ছা, এই রাজেন্দা বাজালে হবে না? আগে কিন্তু হতো, ঢুলির রিহার্সাল আমি শুনেছি। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা তুলে দিচ্ছি এখানে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু মাইক্রোফোন সরিয়ে দিলে একটু অসুবিধা হবে হয়তো। আচ্ছা, মাইক্রোফোনটাকে একটু সরিয়ে রাখি আমরা, তারপর আবার হ্যাঁ একটু কোনাকুনি করে রাখ। আচ্ছা, হ্যাঁ, ব্যাস, ওটা লাগবে না, নিচেই থাকে। না, ওই ন্যাচারাল স্কেল ছিল মাঝখানে, যে স্ক্রুটা ওইখানে ন্যাচারাল স্কেল 5 ঘটে। ন্যাচারাল করে দে, স্ট্যান্ডটা বন্ধ করে দে। গাও, স্টপার খোল। না, ওইটি স্কেল একটুখানি কভার ঢুকে নে ভাই। সি করবে, সি তো তবলা আছে। দেখি আরেকটা, আরে না, ঠিক আছে। কি করছিস ওই দিকটা, ওই দিকটা, ওই দিকটা হাতে করে করে তুমি করে না পড়ছি। গাইছি রাজেন্দা, ভারী সুন্দর। এবার
আরেকটা নতুন যন্ত্র শুনি, ভায়োলিন। কম বাজাই আমি ভাই। যাই হোক, আমরা বাবা একটু টিপ দিত না, ভাবতে অদ্ভুত লাগে যে এখন আপনি সময় করে নিতে পারেন এই সমস্ত যন্ত্র নিয়ে। না, খুব শক্ত বটেই, তবে রীতিমতো রেওয়াজ করেন। দিয়ে দিতে হবে, ওটার সঙ্গে মেলানো আছে, এইটার সঙ্গে মিলি সুর পঞ্চম। ইচ্ছে করে বাধা দিচ্ছি, তার কারণ হচ্ছে আপনি যে সব যন্ত্র এত ভালো বাজান, জানলে লোকে বলবে যে আসল পরিচয়টা হচ্ছে রাজেন্দ্র ক্ল্যারিনেট বাজিয়ে হিসেবে তুমি সব গুলিয়ে দিয়েছো, লোকে বুঝতেই পারবে না যে অ্যাকচুয়ালি কিসের জন্য উনি খ্যাতিমান। তার জন্য আমার হঠাৎ মনে হলো যে আমি একটা জিনিস ভুলে গেছি, তখনই আমার মনে করিয়ে দেওয়া উচিত ছিল। আপনার সঙ্গে কাজী সাহেবের, কাজী নজরুল ইসলামের ভীষণ একটা মধুর সম্পর্ক ছিল, তো ওর সঙ্গে এই যে আপনার সম্পর্ক, এই যে যোগাযোগ, দীর্ঘদিন একসঙ্গে থাকা বসা, এটা আপনার কাজের ব্যাপারে, সুর সৃষ্টির ব্যাপারে কতটা সাহায্য করেছিল একটু জানতে চাই। প্রচুর। উনি আমার প্রথম অডিশন নেন, অডিশন নিয়ে উনি আমাকে প্রায় চাকরিই দেন ওখানে, চাকরি যদি করলে তাহলে ওই কাজটাই দেন। ভালোবাসতেন প্রচুর, অনেক রাগ রাগে ওর কাছ থেকে শিখেছি। যেমন উনি একটা করলেন না, ওই কোনো কথা দিয়ে এমন সুর করতেন যেগুলো রাগের কথা চলে, এই কথাটাই হচ্ছে শিবরঞ্জন যেমন করলেন, বা অন্য অন্য রাগ করছে রাগের কথাতেই করেছেন সব। অনেক জিনিস শিখেছি ওর কাছ থেকে, প্রচুর চমৎকার লোক ছিল। আমার হঠাৎ খেয়াল হলো যে আপনি, আমি তো জানি আপনার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। আচ্ছা রাজেন্দ্র, আপনি গ্রামোফোন কোম্পানিতে আগে যান, তার আগে রেডিওতে বাজিয়েছিলেন? না, আমি প্রায় একসঙ্গেই গেছি আর কি। 1934 সালে নেবেন বাবু রেডিওতে নিয়ে গেলেন, আর গ্রামোফোনে আমি ধীরেন বাবু, ধীরেন দাস আর অনিল দাস ওরা ধরে নিয়ে গেছিল। আমি তো ভয় পেতাম, আমি ভাবছি আরো তৈরি হয়ে যাবো, আমি নিজে বুঝতে পারিনি যে এত তৈরি হয়েছিল। আমি যখন গেলাম তো কাজটা খুব প্রশংসা করলেন,
বাহ, রাজদা আবার একটু ক্ল্যারিনেট শোনা যায়। আমার মনে হয় আপনি বোধহয় আমাকে বলেছিলেন অনুষ্ঠান শুরু হওয়ার আগে ধুন বাজাবেন, ধুন, তারপরে কিন্তু আমার খুব প্রিয় গান দিয়ে অনুষ্ঠান শেষ করবো এরকম আমার অন্তত ইচ্ছা আছে। অর্থাৎ ধুন বাজিয়েই তারপরে এই যমুনারই তীরে ধরুন মিনিট 5 মধ্যে দুটো ব্যাপার আপনি করে যে তাহলে অল্প ধুন যমুনারই তীরে দিয়ে, আমি বলি কি যমুনার তীরেই বাজাই। আচ্ছা থাক, 5 মিনিটে দুটো হবে না। ঠিক আছে, এটাকে জি দেতো, জি সুর পঞ্চম, তাড়াতাড়ি কর বাবা। ঠিক আছে, তুই ন্যাচারাল করে জি কর না, অত এ করছিস যে ন্যাচারাল জি কর, জি সুর পঞ্চম, হ্যাঁ জি। কি বলবো, এরকম সুযোগ সুবিধে বড় একটা ঘটে না, অথচ প্রায় যদি একত্রিত হওয়া যেত, প্রসুন্দা, প্রতিবাদী, আপনি, এখন তো আপনার ছেলেও সাবালক সঙ্গীত শিল্পী, ভালো গান করে। হ্যাঁ, তবে আমার মনে হয় এ ধরনের অনুষ্ঠান শুধু এই কেন্দ্র বলছি না, কোথাও না কোথাও নিয়মিত অনুষ্ঠিত হতে পারে।
আমরা নিজেরা একটু উদ্যোগী হলে সেটা সম্ভব হবে। হ্যাঁ, ভালো করা না হওয়ার কোনো কারণ দেখি না।